ভূমধ্যসাগর তীরে অবরুদ্ধ গাজা উপত্যকার সীমানা পেরিয়ে উত্তেজনা ক্রমেই বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। একদিকে হামাসের প্রতি তেহরানের রয়েছে অটুট সমর্থন, অন্যদিকে ওয়াশিংটন সমর্থন করছে ইসরায়েলকে। এই প্রেক্ষাপটে ৭ অক্টোবরের পর থেকে ইরাকে অবস্থান করা মার্কিন সেনাদের উপর অন্তত ৭০টি হামলা চালিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়ারা। চলতি জানুয়ারিতে এসব হামলার সবচেয়ে শক্তিশালী পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘনের দুটি ঘটনাই প্রমাণ করেছে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে ইরাককে। বাগদাদে আর মার্কিন সৈন্য চাইছে না দেশটির জনগণ, এমনকি প্রধানমন্ত্রীও। এ ঘটনায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে ইরান। বিভিন্ন সময়ে ইরাকে প্রভাব বিস্তারে আগ্রহ দেখিয়েছে দেশটি। এসব নানামুখী চাপে মার্কিন সৈন্যরা বাগদাদ ছাড়তে বাধ্য হলে ফাঁকা মাঠে গোল দিতে পারবে তেহরান, এমনটাই মত বিশ্লেষকদের। চলুন জেনে নেই কি চলছে ইরাকে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদের সভা। এতে যোগ দিতে নিউ ইয়র্কে যান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি। তখন ইরাকের ওপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী দুই শক্তি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ধি রাখার চেষ্টা ছিল তার। তখন দেশটিতে অবস্থান করা মার্কিন সেনাদের ওপর হামলাও বন্ধ রেখেছিল ইরাকের ইরান সমর্থিত আধা সামরিক বাহিনীগুলো। বৈরী দুই পক্ষের এই অঘোষিত সন্ধির মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছান ইরাকি নেতা। জ্বালানি তেল সমৃদ্ধ হলেও কয়েক দশকের যুদ্ধ সংঘাতে বিপর্যস্ত ইরাকের অর্থনীতি। তাই সাধারণ পরিষদের সম্মেলনের সাইড লাইনে নতুন বিনিয়োগ পেতে আল সুদানি পশ্চিমা ব্যবসায়ী ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর কেটে গেছে ৪ মাস। সম্প্রতি হামলা চালানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্র উভয়েরই সমালোচনা করছেন ইরাকি প্রধানমন্ত্রী। এমনকি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তব্যেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরাক ত্যাগ করার দাবি জানান তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ইরাকে সবচেয়ে শক্তিশালী আঘাত হানে যুক্তরাষ্ট্র। বাগদানে ওই ড্রোন হামলায় নিহত হন ইরাকের রাষ্ট্রীয় অর্থায়ন পুষ্ট ও ইরান সমর্থিত সশস্ত্র শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর মূল সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সিনিয়র কমান্ডার মুশতাক তালেব আল সাইদি। বাগদাদে এই হামলা ছিল ইরাকের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন, কিন্তু যুক্তরাষ্ট্র সদম্ভে এই হামলার দায় স্বীকারের কয়েক ঘন্টা পরই একই কাজ করে বসে ইরান। ইরানি মিসাইল আঘাত হানে ইরাকের ইরবিল শহরে। এতে এক আবাসন ব্যবসায়ী ও তার শিশুকন্যা সহ নিহত হন অন্তত ৪ জন। ইরান দাবি করে মোসাদের একটি গোয়েন্দা কার্যালয় ধ্বংসের লক্ষ্যে ওই হামলা চালানো হয়। তবে এই দাবিকে নাকচ করে দেয় বাগদাদ। ডাভোসে ইরানের হামলাকেও সুস্পষ্ট আগ্রাসন বলে নিন্দা জানান আল সুদানি। তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগের হুমকি দিয়েছে ইরাক। পুরো অঞ্চল জুড়ে পেশি শক্তির প্রদর্শন করছে তেহরান ও ওয়াশিংটন, দিচ্ছে একে অন্যকে মোকাবিলার কঠোরতর হুমকি, যা ভয়াল এক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। উভয় পক্ষের মধ্যে চলমান লড়াইয়ের কারণে স্থানীয় ও ভূ রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন দিকও সামনে আসছে। আলোচনায় গাজা যুদ্ধ, লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে এই দুই পক্ষ বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের চলাচলে বাধা দেয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইয়েমেনের হুতিরা। বাণিজ্যিক জাহাজের ওপর তাদের হামলা ঠেকাতে ইয়েমেনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সংঘাতের এই চিত্র সবচেয়ে তীব্র ও জটিল আকার ধারণ করেছে ইরাকে। বিশ্লেষকরা বলছেন, ইরাক সরকার দুর্বল এবং বিভাজিত। নিজ দেশে বিদেশি শক্তির সংঘটিত সংঘর্ষ ঠেকানোর ক্ষমতা রাখে না তারা। ফলে ইরাক হয়ে উঠেছে বহিঃশক্তির পছন্দের খেলার মাঠ। শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও করছে তারা। ইরাকের সরকারি দলে ইরান সমর্থিত বা তার স্থানীয় মিত্রদের আধিপত্য আছে।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইরাক থেকে মার্কিন সেনা হটানোর এক দারুণ উপলক্ষ পেয়েছে তারা। এই লক্ষ্য অর্জনে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সমন্বয়ে জোরালো হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ইরাকি মিলিশিয়াদের সামরিক তৎপরতার সার্বিক তদারকি করতে চলতি মাসের শুরুতেই বাগদাদে এসেছে হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা। ইসরায়েলের আক্রমণের পরিবর্তে মার্কিন বাহিনীর উপরেই বেশি হামলা করতে তৎপর মিলিশিয়ারা। অন্যদিকে ইরাক সরকারের ওপরও মার্কিন বাহিনী বহিষ্কারের চাপ বাড়ছে। মুশতাক তালেব আল সাইদির হত্যাকাণ্ডের পর থেকে ইরাকি জনগণ জোরে সোরে এই দাবি তুলেছে। প্রধানমন্ত্রী আল সুদানি যদি তা মেনে নেন, তাহলে সেটা হবে ইরানের জন্য বড় কৌশলগত জয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাদের পরামর্শ ও প্রশিক্ষণ দিতে দেশটিতে প্রায় ২৫০০ মার্কিন সেনা অবস্থান করছে। তাদের মূল ঘাঁটিগুলো বাগদাদ এবং উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থিত। কুর্দি অঞ্চলের ঘাঁটিতে রয়েছে প্রায় ৯০০ মার্কিন সেনা। স্থলপথে উত্তর পূর্ব সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের রসদ সরবরাহের জন্য এই অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান করার আইনি ভিত্তি ওয়াশিংটন পেয়েছে বাগদাদের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে। ফলে ইরাক থেকে বিতাড়িত হলে সিরিয়ার ভূখণ্ড দখলে রাখারও কোনো বৈধ যুক্তি অবশিষ্ট থাকবে না মার্কিনীদের। সিরিয়ায় মার্কিন সেনাদের সমর্থনের জন্য ইরাকি কুর্দিস্তানের প্রাদেশিক রাজধানী ইরবিল অপরিহার্য। ইরাক থেকে স্থলপথে সিরিয়ায় সেনা ও রসদ সরবরাহের জন্যই তার দরকার আছে যুক্তরাষ্ট্রের। গত বৃহস্পতিবার ডাভোসে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ইরাকি জনগণের জন্য আর হুমকি নয় আইএসআইএস। তাই ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থেই আন্তর্জাতিক জোট বাহিনীর মিশন শেষ হওয়া দরকার। ইরাককে অর্থ সহায়তা দিয়ে এই সংকট থেকে উত্তরণের সুযোগ আছে বাইডেনের সামনে। কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি যে চাপে রয়েছেন, তাতে এই প্রস্তাব গ্রহণ করলে ইরাকের ঘরোয়া রাজনীতিতে আরও বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় আছেন তিনি। যুক্তরাষ্ট্রের সমর্থনে সেই ঝুঁকি তিনি নেবেন কিনা, সেটি এখন দেখার বিষয়।